তার ফলে পরবর্তীকালে শিশুদের স্কুলে বা কলেজে ভর্তি ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সকল অভিভাবকদের অতি সত্বর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের বায়োমেট্রিক আপডেট করানোর অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রচারিত। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি পিন্টু লাল, সেই সঙ্গে আমি রয়েছি শ্বেতা। আজ ত্রিপুরার আপামর জনজাতির অন্যতম প্রধান এবং প্রাচীন সাংস্কৃতিক উৎসব গড়িয়া পূজা। প্রতি বছর বৈশাখ মাসের সপ্তম দিনে অর্থাৎ সপ্তমীতে এই পূজা শুরু হয়। এটি মূলত একটি কৃষিভিত্তিক উৎসব, যেখানে ফসলের দেবতা বাবা গড়িয়ার আরাধনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এই পূজার মাধ্যমে জুম চাষে সমৃদ্ধি আসে এবং গৃহপালিত পশুর মঙ্গল নিশ্চিত হয়। পূজার মূল বৈশিষ্ট্য হল বাঁশকে সুসজ্জিত করে তৈরি করা দেবমূর্তি। নির্দিষ্ট তালের, ঢোলের শব্দে এবং ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্যের ছন্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ত্রিপুরী, জমাতিয়া, রিয়াং সহ বিভিন্ন জনজাতি অত্যন্ত নিষ্ঠার সাথে এই উৎসব পালন করেন। পূজার দিনগুলিতে গ্রামে গ্রামে ঘুরে নৃত্য পরিবেশন করা হয়, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস ও জনজাতির সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। আজ সিভিল সার্ভিসেস দিবস। প্রতি বছর 21শে এপ্রিল সিভিল সার্ভিসেস দিবস পালন করা হয়। এই দিনটি দেশের প্রশাসনিক সেবায় নিযুক্ত কর্মকর্তাদের অবদানকে সম্মান জানানোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সিভিল সার্ভেন্টরা সরকারের নীতি বাস্তবায়ন, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই দিনের ইতিহাস 1947 সালের সঙ্গে জড়িত, যখন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় প্রশাসনিক পরিষেবার কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং তাদের দেশের ইস্পাত কাঠামো বলেও উল্লেখ করেন। সেই স্মৃতিকে সম্মান জানিয়েই সিভিল সার্ভিসেস দিবস পালন করা হয়। সৎ, নিষ্ঠাবান ও দক্ষ প্রশাসন একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। এই দিনে বিভিন্ন পুরস্কারও প্রদান করা হয়, যা সিভিল সার্ভেন্টদের আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করে। দেশের অগ্রগতির জন্য সিভিল সার্ভেন্টদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের দিনটি আরও একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। আজ বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস। এই দিবসের উদ্দেশ্য হল মানুষের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা ও নতুন ধারণার বিকাশকে উৎসাহিত করা। বর্তমান যুগে উন্নয়ন ও সমস্যার সমাধানের জন্য সৃজনশীলতা ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা এবং শিল্প সব ক্ষেত্রেই নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তা আমাদের এগিয়ে নিয়ে যায়। সৃজনশীলতা মানুষের কল্পনা শক্তিকে জাগ্রত করে এবং নতুন পথ খুঁজে পেতে সাহায্য করে। উদ্ভাবন আমাদের জীবনকে সহজ, কার্যকর এবং আধুনিক করে তোলে। প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা রয়েছে, যা চর্চা ও প্রয়োগের মাধ্যমে বিকশিত করা যায়। তাই আমাদের উচিত নতুন চিন্তা গ্রহণ করা, সমস্যার ভিন্নধর্মী সমাধান খোঁজা এবং সমাজের উন্নয়নে অবদান রাখা। সৃজনশীলতা ও উদ্ভাবনী ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি। শ্রোতা বন্ধুরা, এবারে একটুখানি ইতিহাসের পাতায় চোখ রাখার সময়। কি বলছে আজকের দিনের ইতিহাস? 753 খ্রিস্টাব্দে আজকের এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল রোম নগরীর। 829 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রথম রাজা সেকশন এগবার্ট রাজা হিসেবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হন আজকের এই দিনে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল আজকের দিনেই। 1952 খ্রিস্টাব্দের আজকের দিনেই লন্ডন ও রোমের মধ্যে প্লেন চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট প্লেন চলাচল শুরু হয়। ভারতের ফারাক্কা ব্যারেজ চালু হয় 1975 খ্রিস্টাব্দের আজকের দিনেই। বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী ও চিকিৎসক সুধীরনাথ সান্যালের জন্ম হয়েছিল 1900 খ্রিস্টাব্দে আজকের দিনে। যুক্তরাজ্য এবং অন্যান্য অধিভুক্ত অঞ্চলের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম হয়েছিল 1926 সালের আজকেরই দিনে। মানব ক্যালকুলেটর যাকে বলা হয় এবং একজন ভারতীয় লেখক শকুন্তলা দেবী জন্মেছিলেন। শকুন্তলা দেবী মৃত্যু হয়েছিল 2013 সালের আজকেরই দিনে। আজকের এই দিনেই ভারতীয় বাঙালি বাউল গান শিল্পী পূর্ণদাস বাউল প্রয়াত হয়েছেন 2015 খ্রিস্টাব্দে। 2021 খ্রিস্টাব্দে বাঙালি কবি ও সাহিত্যিক সমালোচক শঙ্খ ঘোষের মৃত্যু হয়। দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা। শ্রোতা বন্ধুরা, এবারে সময় আপনাদের চিঠি পত্রে ঝাঁপি খোলার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে আজকে কারা চিঠি লিখেছেন। আমার হাতে এই মুহূর্তে যে চিঠিখানি রয়েছে, চিঠিখানি পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে মিহির কুমার মণ্ডল। তিনি কি লিখছেন চিঠিতে? তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, খুব সুন্দর একটা বিষয় দিয়েছ, বৈশাখের স্মৃতি। আমার জীবনের এই পরন্ত বেলায় তোমাকে বৈশাখের স্মৃতি নিয়ে কিছু কথা শোনাবো। আমার শৈশব কেটেছে গ্রামে, তাই বৈশাখে কাল বৈশাখী ঝড়ের পর আম কুড়োনোর স্মৃতি আজও আমাকে ভীষণভাবে স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন করে। আমার জ্যাঠতুতো দিদি, দাদা সবাই একসাথে ছুটতাম আম কুড়োনোর জন্য। বৈশাখের দুপুরে
পুকুরের জলে অনেকক্ষণ গা ডুবিয়ে বসে থাকতাম। সে এক দিন ছিল। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনের পর আমি আসি কলিয়ারিতে। কর্মসূত্রে বাবা কলিয়ারিতে বাসা নিয়েছিলেন। সেই কলিয়ারির খুব নিকটেই একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তখন বৈশাখে আমাদের বিদ্যালয় সকালে হতো, তাই বিদ্যালয় থেকে ফিরে স্নান করে খাওয়া দাওয়া করে দুপুর একটু ঘুমিয়ে নিয়ে বিকেলে আমরা জড়ো হতাম একটা ফাঁকা নির্মীয়মান বাসাতে। সেখানে আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নাটক, গান, আবৃত্তির মহড়া দিতাম। এখন সেই মহড়ার দিনগুলি খুব মনে পড়ে। সকালে বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হতো, আর সন্ধ্যায় হতো পাড়ায়। কেউ কেউ রবীন্দ্রনাথের কবিতা বলতে বলতে ভুলে যেত, কেউ আবার নাটকের সংলাপও ভুলে যেত, কিন্তু সবাই খুব আনন্দ পেতাম। রবীন্দ্র জয়ন্তী পালিত হবার কদিন পরই গরমের ছুটি পড়ত। মনে পড়ে সেই সময় দুপুরে বাসার পাশ দিয়ে একজন হাঁকতে হাঁকতে যেত, পিয়াল পাকা পিয়াল পাকা, একটা সুমিষ্ট সুরে। এতদিন পরেও সেই সুর আজও মনে পড়ে। এই পরিবারের সকল সদস্যদের এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। মিহির কুমার মণ্ডল, 3E15, নিবেদিতা প্লেস, পোস্ট অফিস, বেনাচিতি, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান। চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো। পরের চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। উনি লিখেছেন, প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, প্রথমেই বলবো তোমার বিষয় নির্বাচনে তারিফ না করে থাকতে পারলাম না বন্ধু। ঠিক কথাই বলেছ। বর্তমানে সম্পর্কের মধ্যে এত বেশি দূরত্ব বেড়েছে, তারা আজ আর প্রীতি, প্রেম ও ভালোবাসার বাঁধনে বাঁধা থাকতে পছন্দ না করায় ফলস্বরূপ সম্পর্কে ভাটা পড়েছে। আমাদের এত বেশি অহংকার থাকায় অর্থহীন আপনজনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে কুণ্ঠা বোধ করি। আগামী দিনে আরও যে সম্পর্কে সংকট সম্মুখে আসছে তার বলা বাহুল্য বন্ধু। আমি বলবো, শান্তি পেতে হলে সবার সঙ্গে ভালো ব্যবহার করে কাছে টেনে নিয়ে আপন করে নিতে হবে, নচেত সুন্দরভাবে জীবনকে চালনা করতে পারবে কি? নববর্ষের অগ্রিম শুভেচ্ছান্তে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। আরো একখানি চিঠি রয়েছে আমার কাছে, আর এই চিঠিখানি পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে মিতুল ঘটক। তিনি লিখেছেন, প্রিয় বন্ধু, সম্পর্ক কথাটির তাৎপর্য চিহ্নিত হয় দুই বা তার বেশি মানুষ ও ধারণার মধ্যে পারস্পরিক পরিচয়ে ও যোগাযোগে। আবার সেই সম্পর্কেই সংকট উপস্থিত হয়, চরম মত বিরোধে, আস্থার অভাবে আর যোগাযোগের উদাসীনতায়। এ তো গেল দুটি ভিন্ন ভিন্ন সত্তার মধ্যে
আবেগপূর্ণ সংযোগ ও অর্থপূর্ণ বোঝাপড়ার কথা। কিন্তু সম্পর্ক যখন নিজের সঙ্গে নিজের, সত্য গুণধারী, আমিটির সঙ্গে ব্যবহারিক আমিটির, মস্তিষ্ক তাড়িত আমিটির সঙ্গে হৃদয় তাড়িত আমিটির, কিংবা মানসিক আমিটির সঙ্গে বাচনিক আমিটির, তখন সে সম্পর্কের সংকট মেটাবে কে? মেটাবো আমি নিজেই। কেমন করে জানো বন্ধু? পরমাত্মার সঙ্গে আমার ও আমার সঙ্গে তার সম্পর্ককে নিত্য ও অবিচ্ছেদ্য করে, আত্মোপলব্ধির মাধ্যমে পরম সত্তাকে খুঁজে পাওয়ার আকুলতার বাইরের আমি ও ভেতরের আমিকে একাত্ম করার সাধন করে। আসলে আমি নিজে কিন্তু বুদ্ধি, মন, অহংকার বা চিত্ত কিছুই নই। সপ্রাণ ও অপ্রাণ, সচল ও অচল সমস্ত বস্তু তার দ্বারাই ব্যাপ্ত। তিনি সকল কিছু আমাদের দর্শন করাচ্ছেন। এই বিশ্বাস নিয়ে আমার বাক্য যখন মনে প্রতিষ্ঠিত হয়ে এবং মন যখন বাক্যে অধিষ্ঠিত হয়ে, মন ও মুখ এক কথাই বলবে। যখন আমি একই সঙ্গে মানসিক ও বাচনিক সত্য বলার শিক্ষা অধ্যয়ন করব, তখনই ধীরে ধীরে দূরীভূত হবে নিজের সঙ্গে আমার সম্পর্কের সংকট। কবির কলম গেয়ে উঠবে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে। আপনজন মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান। লিখছি তোমায় পর্বে এবারে যে চিঠিটি পাঠ করব সেটি পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। উনি লিখেছেন, বন্ধু, তোমার এপ্রিল মাসের দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট হচ্ছে পরিবার ও সমাজের একটি জটিল সমস্যা, যা যোগাযোগের অভাব, অহংকার, অতিরিক্ত প্রত্যাশা, আস্থার অভাব থেকে সৃষ্টি হয়। সম্পর্ক সংকট ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক আস্থার ভিত্তিতে দুর্বল করে দেয়, যার জন্য ভুল বোঝাবুঝি, ব্যক্তির সঙ্গে ব্যক্তির দূরত্ব বাড়ে। আলোচনার ও সহনশীলতার অভাবে এই সংকট ভয়ঙ্কর রূপ ধারণ করে। ছোটবেলা থেকে জীবনে চলার পথে অনেক সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের কিছু জীবনের সঙ্গে এগিয়ে চলে আগামীর পথে, এবং কিছু সম্পর্ক সংকটের বেড়াজালে আটকা পড়ে। আমরা তাদের হারিয়ে ফেলি। আমি মনে করি সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্কে সংকট দূর করার একটি পথ। নিজের আচরণ ও ব্যবহারের দিকে বিশেষ ধ্যান দিতে হবে, যাতে আমার সামান্য ভুলের জন্য কেউ কষ্ট না পায়। যদি নিজের ভুলটি শুধরাতে পারি বা অন্যের ভুলটি তাকে বোঝাতে পারি, তাহলে সম্পর্কের সংকট দূর করতে পারা যায়। ক্ষমা করে দেওয়ার মানসিকতা সম্পর্ক সংকট দূর করার অন্য একটি বিশেষ পথ। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে একটু তথ্য জানার সময়। পশ্চিম জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS এর 2023-এর
163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023-এর 223 নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাস, জগন্নাথ বাড়ি রোড, আগরতলা এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস, আগরতলা IGM হাসপাতালের বিপরীতে 80টি আসনে ভর্তির সুযোগ গ্রহণের জন্য আগরতলা এবং নিকটবর্তী এলাকার বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীর অভিভাবকদের কাছ থেকে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক অভিভাবকগণ দরখাস্ত সংগ্রহ করে বিশদ বিবরণ সহ বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মার্কশিট, তপশিলি জাতি সার্টিফিকেট, PRTC এবং পারিবারিক রেশন কার্ডের প্রত্যয়িত কপি সহ তপশিলি জাতি কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গোর্খাবস্তি, আগরতলায় আগামী 29 এপ্রিল 2026-এর মধ্যে ভর্তির দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় এবং সোনামুড়া মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। BNS 2023-এর 163 ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার জেলাশাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ আগামী 12 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ সামরিক, আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে পুলিশ সুপার ও মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে BNS 2023-এর 223 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের সংস্কৃত ভাষার প্রসারের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য অনলাইনের মাধ্যমে আগ্রহী NGO, স্বেচ্ছাসেবী সংস্থা, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, প্রকাশক, ব্যক্তি, ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্পের নাম সংস্কৃত প্রশিক্ষণ। সংস্কৃত পাঠশালা, মহাবিদ্যালয়, সরকারি বিদ্যালয়, গুরু শিষ্য পরম্পরা প্রতিষ্ঠানে পাঠদানের জন্য সংস্কৃত বা আধুনিক বিষয়ের শিক্ষকদের নিয়োগ এবং আবাসিক বৃত্তি। সম্মান রাশি দরিদ্র অবস্থায় বসবাসকারী বিশিষ্ট সংস্কৃত পণ্ডিতদের জন্য বার্ষিক অনুদান। দুর্লভ সংস্কৃত বইয়ের প্রকাশনা, পাইকারি ক্রয় এবং পুনর্মুদ্রণ, শাস্ত্র চূড়ামণি, বিশিষ্ট শাস্ত্রীয় পণ্ডিত বা অবসরপ্রাপ্ত সংস্কৃত পণ্ডিতদের পরিষেবা, সংস্কৃতির প্রসারের জন্য কর্মসূচি ও কার্যক্রম, বৃত্তিমূলক প্রশিক্ষণ, নিবন্ধিত ঐতিহ্যবাহী সংস্কৃত প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিচালনা। অষ্টাদশী সংস্কৃতির বিকাশকে টিকিয়ে রাখার জন্য 18টি প্রকল্প, বৃত্তি। নবম শ্রেণী থেকে প্রথাগত আধুনিক ধারায় PhD স্তর পর্যন্ত নিয়মিতভাবে সংস্কৃত, পালি, প্রাকৃত ভাষা অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। অনলাইন রেজিস্ট্রেশন শেষ হওয়ার তারিখ আগামী 30 জুন 2026 এবং স্কলারশিপ স্কিমের জন্য শেষ তারিখ হবে 31 আগস্ট 2026। বিস্তৃত জানতে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sanskrit.nic.in/schemes দেখে নিতে পারেন। আরও একখানি তথ্য আপনাদের জানিয়ে দিই। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক 9 থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত পোষণ পাখওয়ারা 2026 আয়োজন করেছে। এই বছরের 5টি মূল থিম হল মা ও শিশুর পুষ্টি, গর্ভাবস্থায় এবং জন্মের পর সঠিক পুষ্টি, 0 থেকে 3 বছর বয়সীদের মস্তিষ্কের বিকাশ, সংবেদনশীল যত্ন ও উদ্দীপনা, 3 থেকে 6 বছর বয়সীদের খেলাধুলার মাধ্যমে শিক্ষা,
শিক্ষার প্রাথমিক ভিতকে মজবুত করা, স্ক্রিন টাইম কমানো, বাবা মা ও সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং অঙ্গনওয়াড়ি শক্তিশালীকরণ, কমিউনিটি ও সিএসআর এর মাধ্যমে পরিকাঠামোর উন্নয়ন। এই পাখওয়ারা স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মাধ্যমে সচেতনতা প্রচার ও আচরণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল জন আন্দোলনের মাধ্যমে অপুষ্টি দূর করা এবং প্রাথমিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করা। এই ছিল কিছু তথ্য। এবারে জেনে নেই কাজের খবর। কেন্দ্রীয় সরকারের অধীনে এনআইসিতে সায়েন্টিস্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 243টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, এমএসসি পাস। বয়স হতে হবে 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আগামী 24 এপ্রিল। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। তবে পরীক্ষা কেন্দ্র হবে বহিরাজ্যে। বিস্তারিত জানতে আপনারা এনআইসির ওয়েবসাইট দেখে নিতে পারেন। সুপরিচিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা ইন্ডিয়ান ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদ 350টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, এমসিএ পাস। বয়স হতে হবে 22 থেকে 45 বছর। তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 28 এপ্রিল। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। ইন্টারভিউর কেন্দ্র ও দিনক্ষণ বিস্তারিত কল লেটারে পরে জানানো হবে। আরও একটি কাজের খবর রয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্পোরেট সেক্টরে, বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার পদে নিয়োগের জন্য ডাকযোগে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্যপদ 400টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাথমিক বাছাইকৃতদের ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। এ ছিল কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য কিছু কাজের খবর। এবার জেনে নিই স্বাস্থ্য বিষয়ক টুকিটাকিতে ফুড পয়জনিং রোধে কি করণীয়। দূষিত খাবার ও জল দ্বারা ফুড পয়জনিং হয়। নানা রকমের জীবাণু দিয়ে এই রোগ হয়ে থাকে। সাধারণত কোনো বিশেষ খাবার, বিশেষ করে বাইরের বা রেস্তোরাঁর খাবার গ্রহণের 48 ঘন্টার মধ্যে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, কখনো কখনো শরীরে ব্যথা ও হালকা জ্বর শুরু হয়। কোনো কোনো রোগীর মারাত্মক অবসাদ ও জলশূন্যতা হতে পারে। বেশিরভাগ সময় বাড়িতে চিকিৎসা নেওয়া সম্ভব হলেও কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনও হতে পারে। একটু সচেতন হলেই কিন্তু আমরা এইসব রোগ থেকে মুক্ত থাকতে পারি। খাওয়ার জল অবশ্যই বিশুদ্ধ ও জীবাণুমুক্ত হতে হবে। সবচেয়ে সহজ উপায় হলো জল ফুটিয়ে খাওয়া। খাবার তৈরি, পরিবেশন ও গ্রহণ সব পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে যেন খাবারের সঙ্গে কোনো জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে। সর্বোপরি ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আর সমস্যা হলে অবশ্যই নিকটবর্তী চিকিৎসকের কাছে বা নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। বন্ধুরা, এবার সময় হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে আবহাওয়ার দিকে নজর রাখার। আজ সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গাতে। তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 57% এবং বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এক সতর্কবার্তায় জানানো হয়েছে। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টুলাল সাহা, সেই সঙ্গে আমি ছিলাম শ্বেতা।
আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এরপরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত